দর্শক বন্ধুরা, 21শে এপ্রিল 2006 নেপালে লক্ষ লক্ষ জনগণ রাস্তায় নেমে রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করে গণতন্ত্র নিয়ে আসার জন্য। আর আজকে 8ই সেপ্টেম্বর 2025 সেই গণতন্ত্রই সেই দুর্নীতির বিরুদ্ধে নেপালের জনগণ রাস্তায় নেমে আন্দোলন শুরু করে, যার পরিপ্রেক্ষিতে নেপালের সরকারের পতন হয়। আর আজকে নেপাল পুড়তেছে, আগুনে জ্বলতেছে। তো দর্শক বন্ধুরা, এই আন্দোলনের পিছনে কারণটা কি, আর এই আন্দোলন থেকে সবথেকে লাভবান কারা হবে, এই আন্দোলন ভারতের জন্য কি আসনি সংকেত, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলাপ করব। তার আগে দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গেই থাকেন। তো দর্শক বন্ধুরা, এই আন্দোলনের দুইটা ভার্সন আছে। একটা প্রথম নাম্বার ভার্সন হচ্ছে সরকারের ভার্সন, দ্বিতীয় ভার্সন হচ্ছে জনগণের ভার্সন। তো প্রথম ভার্সনটাই, সরকারের ভার্সনটা আগে বুঝে আসার চেষ্টা করি চলেন। দেখেন, আজকে হাট করে কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু বন্ধ করা হয়নি। প্রায় 2 বছর আগে থেকে কিন্তু নেপাল সরকার এই সোশ্যাল মিডিয়ার উপর তাদের কর্তৃত্ব স্থাপন করার জন্য কিন্তু কাজ শুরু করতেছে। তো নেপাল সরকারের ভাষ্য যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান ভুলভাল তথ্য তথ্য হচ্ছে প্রচার করে, যেটা হচ্ছে তাদের নেপালের হচ্ছে জাতীয় নিরাপত্তার জন্য এক ধরনের হুমকি স্বরূপ। এজন্য এই সোশ্যাল মিডিয়ার উপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য নেপাল সরকার গত 2 বছর ধরে বিভিন্ন ধরনের পদক্ষেপ কিন্তু নিছে। নেপাল সরকারের সর্বশেষ আর্জি ছিল যে নেপালে এই সকল সোশ্যাল মিডিয়ার অফিস খুলতে হবে, অথবা তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ নেপালে অবস্থান করবে, যাদের সঙ্গে এইসব ভুলভাল কিছু তথ্য বা মিথ্যা বা প্রোপাগান্ডামূলক যে কোনো কন্টেন্ট তারা সরানোর জন্য তাদের সাথে কথা বলতে পারে নেপাল সরকার। এই বিষয়টা নিয়ে গত 28শে আগস্ট সর্বশেষ নেপাল সরকার 7 দিনের আলটিমেটাম দেয় এই সকল সোশ্যাল মিডিয়াকে। কিন্তু এই সকল সোশ্যাল মিডিয়া নেপাল সরকারের কোনো কথাই কিন্তু কানে নেয়নি, তারা এই বিষয়টা নিয়ে কোনো ভ্রুক্ষেপই করেনি। একমাত্র শুধু টিকটক শুধু তাদের অফিস খুলছে নেপালে, তাছাড়া আর কোনো সোশ্যাল মিডিয়াই তাদের কথা কোনো কানে নেয়নি। পরিশেষে 4ই সেপ্টেম্বর নেপাল সরকার এই সকল সোশ্যাল মিডিয়ার উপর ব্যান্ড দেয়। তো এই সকল সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ফলে আজকে নেপালের দেশের এই পরিণতি। তো দর্শক বন্ধুরা, এবার আসেন দ্বিতীয় ভার্সনটা নিয়ে আলাপ করি। দ্বিতীয় ভার্সনটা কি, ওই যে বললাম যে জনগণের দৃষ্টিকোণ থেকে জনগণের ভার্সন। তো জনগণের ভার্সনটা হচ্ছে এখানে এরকম। দেখেন, নেপালের যে মন্ত্রীগুলো আছে এদের হচ্ছে বার্ষিক স্যালারি 60 থেকে 70 হাজার রুপি, নেপালি রুপি, বাংলাদেশি টাকায় হয়তো 55 বা 60 হাজার টাকা। এই টাকা বেতন হচ্ছে নেপালের একটা মন্ত্রী এমপিদের হচ্ছে বেতন। অথচ তাদের সন্তানরা যে ধরনের লাইফস্টাইল ফলো করে, যেভাবে বিদেশ ভ্রমণ করে সেটা, এবং এইগুলা সোশ্যাল মিডিয়ায় যেভাবে তারা প্রচার করে, এই সকল বিষয়কে কেন্দ্র করে নেপালের জনগণ এক ধরনের ক্ষিপ্ত। যেখানে নেপালের জনগণ তাদের বেসিক নিড পূরণ করতেই হিমশিম খেয়ে যায়, সেখানে মাত্র বাংলাদেশি টাকায় 55-60 হাজার টাকা বেতন পাওয়া এমপি মন্ত্রীদের ছেলে পেলে এই ধরনের বিলাসী জীবনযাপন করে। তো এই ধরনের বিলাসী জীবনযাপন করে যেটা নেপালের যুব সমাজ বা আমরা যেটাকে বলি জেনজি, এরা কিন্তু ভালো চোখে নেয়নি। এজন্য গত বেশ কিছু বছর ধরে নেপালে কিন্তু একটা হ্যাশট্যাগ খুব ট্রেন্ড করতেছে, সেটা হচ্ছে নেপো কিডস। এই সকল এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা, এদের লাইফস্টাইলগুলো নিয়ে নেপো কিডস নামে হ্যাশট্যাগটা খুব ভালো কিন্তু ট্রেন্ড করতেছে নেপালে। তো এই সকল বিষয়কে ক্ষিপ্ত করেই নেপালের এই অবস্থা। দেখেন, আজকে ঘুম থেকে উঠেই আপনি যদি দেখেন যে ফেসবুক বন্ধ, ইউটিউবে ভিডিও দেখতে পাচ্ছেন না, হোয়াটসঅ্যাপ, টুইটার কোনো কিছু নেই, তখন আপনার কেমন লাগবে? নেপালের অনেক জনগণ কিন্তু দেশের বাইরে থাকে, তারা কিন্তু রেমিটেন্সের টাকা নেপালে পাঠায়। সেই বিষয়ে কিন্তু নেপালের আত্মীয় স্বজন তারা কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেছে না, তাদের সঙ্গে কথা বলতে পারতেছে না। এই সকল বিষয়ের উপর নির্ভর করেই হামি নেপাল নামে একটা এনজিও এই সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার বিপক্ষে একটা প্রোটেস্টের আন্দোলন শুরু করে, যেটা 8ই সেপ্টেম্বর এই ভয়াবহ রূপ ধারণ করে, যার ফলে নেপালের সরকারের পর্যন্ত পতন হয়। নেপালের এমপি মন্ত্রীদের কিভাবে রাস্তায় গণপিটুনি দেওয়া হয়েছে সেটা দেখতেই পাইছেন। সাবেক এক প্রধানমন্ত্রীর হচ্ছে স্ত্রীকে তার বাড়ি সহ তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কি বিভৎস একটা অবস্থা। তো দর্শক বন্ধুরা, এই আন্দোলনে প্রায় 30 জন লোক নিহত হয়েছে এবং এই আন্দোলনে নেপালে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো দর্শক বন্ধুরা, এখন তো প্রশ্ন আসতেই পারে যে তাহলে এখন নেপালের কি হবে? তো দেখেন দর্শক বন্ধুরা, বাংলাদেশে যে জুলাই আগস্টে যে আন্দোলন হলো, সেই আন্দোলনের পরে বাংলাদেশে কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু ক্ষমতা নিছে।
তো ঠিক এরকমই নেপালে একটা কথা চলতেছে, নেপালের সাবেক বিচারপতি সুশীলা কার্কি, এই সুশীলা কার্কিকে নিয়ে একটা সরকার গঠনের কিন্তু চেষ্টা বা সরকার গঠনের কিন্তু আহ্বান নেপালের যুব সমাজ বা জেনজিরা কিন্তু করতেছে। তো আসেন দর্শক বন্ধুরা, এই সুশীলা কার্কিকে এটা সম্পর্কে জানি। সুশীলা কার্কি নেপালের প্রথম প্রধান মহিলা বিচারপতি। ইনি কিন্তু 2017 সালে নেপালের এই কারাপশনের বিরুদ্ধে অনেক শক্ত কিন্তু অবস্থান নেয় এবং অনেকগুলা স্টেপ কিন্তু তিনি গ্রহণ করে তার জায়গা থেকে, এবং তৎকালীন একজন মন্ত্রীকেও কিন্তু উনি কিন্তু জেলে পাঠাইছিল। তার পরবর্তীতে কি হলো, তার পরবর্তীতে দেখা গেল যে নেপালের পার্লামেন্টে এই সুশীলা কার্কির বিপক্ষে অনাস্থা প্রস্তাব নিয়ে আসা হয় এবং সেখান থেকে তারপর থেকে তাকে প্রধান বিচারপতি পদ থেকে কিন্তু অপসারণ করা হয়। তাহলে দর্শক বন্ধুরা বুঝতেই পারতেছেন, গত 17 বছরে প্রায় 13 বার নেপালে সরকার পরিবর্তন হয়েছে। যে সরকারি ক্ষমতায় আসুক তারাই কিন্তু এই দুর্নীতি করে গেছে এবং একে অপরের দুর্নীতির বিপক্ষে কিন্তু সাফাই গাইছে, যার পরিপ্রেক্ষিতে নেপালের আজকের এই অবস্থা। তো এবার আসেন, এই আন্দোলনের ফলে সব থেকে লাভবান কে হবে? এই আন্দোলনের ফলে কথা হচ্ছে যে ওই যে 2006 সালে যে প্রোটেস্ট হয় তৎকালীন রাজার বিপক্ষে, সেই রাজার নাম হচ্ছে জ্ঞানেন্দ্র সাহা। তো এই জ্ঞানেন্দ্র সাহা এখন কথা উঠতেছে, অনেকেই কথা বলতেছে যে নেপালে আবার রাজতন্ত্র নিয়ে আসা হোক। তো যদিও সেটা অনেক কঠিন কাজ, নেপালে রাজতন্ত্র নিয়ে আসতে গেলে সংসদের পূর্ণ সমর্থন লাগবে, সেটা হয়তো বর্তমান পরিপ্রেক্ষিতে সম্ভব না। বাট সব থেকে লাভবান হবে কিন্তু এই জ্ঞানেন্দ্র সাহা। তো এরকম একটা কথা কিন্তু প্রচলিত আছে যে জ্ঞানেন্দ্র সাহা সেই রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্য হয়তো কোনো একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে এই আন্দোলনটা হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, নেপালের যিনি হচ্ছে এই প্রধানমন্ত্রী, যিনি হচ্ছে পদত্যাগ করলো, কেপি ওলি। তো এই কেপি ওলি একজন কিন্তু কমিউনিস্ট লিডার। আর আপনারা জানেন দর্শক বন্ধুরা, কমিউনিস্ট লিডার যারা তাদের কিন্তু চীনের সাথে খুব ভালো একটা সম্পর্ক থাকে, এবং এই নেপাল কিন্তু কৌশলগতভাবে ভারতের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ভারতের পার্শ্ববর্তী দেশ হচ্ছে নেপাল। সো ভারত কখনোই চাইবে না নেপালে এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক। তো আপনারা জানেন যে বর্তমানে ইন্ডিয়া এবং চায়না এটার সাথে কিন্তু একটা বাণিজ্য যুদ্ধ কিন্তু চলতেছে আমেরিকার। তো এখানে আমেরিকার একটা হচ্ছে ষড়যন্ত্র হতে পারে, উড়িয়ে দেওয়া যায় না। যেমন আমরা যেটুকু মধ্যপ্রাচ্যে যে স্বৈরশাসক এবং দুর্নীতির বা কারাপশনের বিপক্ষে যে আরব বসন্ত শুনতাম, তখন কিন্তু বুঝি নাই, তখন কিন্তু অনেকে বলছে, কিন্তু সেটার কিন্তু তথ্য প্রমাণ ছিল না যে এই আরব বসন্তের পিছনে আমেরিকার হাত আছে। কিন্তু পরবর্তীতে এটা একেবারে খোলামেলা হয়ে যায় যে আরব বসন্তগুলা সচরাচর আমেরিকায় ঘটাইছিল। ঠিক তেমনি নেপালের এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য আমেরিকার হাত আছে কিনা এটা হয়তো ভবিষ্যতে জানা যাবে। তো দর্শক বন্ধুরা, আজকে 12ই সেপ্টেম্বর, নেপাল একেবারে পুরোপুরি হচ্ছে শান্ত। নেপালের সেনাবাহিনী বর্তমানে কারফিউ জারি করছে এবং যে জেনজি যুব সমাজ এই আন্দোলন শুরু করছিল তারাই কিন্তু হাতে হাত মিলাই এই দেশটাকে পরিষ্কার করতে, আবার কিন্তু পরিচ্ছন্ন করতে কিন্তু লেগে গেছে। এখন দর্শক বন্ধুরা আসেন ভারতের বিষয়টা নিয়ে, যে এই আন্দোলন ভারতের উপর কোনো ইফেক্ট পড়বে কিনা। দেখেন দর্শক বন্ধুরা, ভারত অনেক বড় একটা গণতান্ত্রিক একটা কান্ট্রি, প্রায় 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ভারত গঠিত। এখানে এক একটা রাজ্যের এক একটা অঞ্চলে এক এক ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কিন্তু বিষয় থাকে। সো ভারতে এই ধরনের আন্দোলন বা এই ধরনের প্রোটেস্ট হওয়ার সম্ভাবনা আমার দৃষ্টিতে খুবই কম। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, তারপরে নেপাল, ভবিষ্যতে ভারতের উপর এই ধরনের কোনো আন্দোলন হবে কি না? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।